আচ্ছা বিসমিল্লাহ করে শুরু করলাম, একদম প্রথম থেকে শুরু করলাম, ঠিক আছে। প্রথমে যে জিনিসটা আমাকে জানতে হবে, নাম্বার 1 লেখেন জিওফ্রে চসার। জিওফ্রে চসার 1340-1400 লেখেন। জিওফ্রে চসার 1340-1400 একটা সিরিয়ালে করে দিচ্ছি ইম্পর্টেন্টগুলি। হ্যাঁ, শাহরিয়ার মামুন স্যার বেলাল আহমেদ রাজুতে চলে গেছেন কেন স্যার? শাহরিয়ার মামুন স্যার বেলাল আহমেদ রাজুতে চলে গেছে কেন স্যার? আব্দুর রব মিরাজ। আচ্ছা শাহরিয়ার মামুন স্যার এরকম কি, এটা তো আপনার জবটা হচ্ছে যার যার স্বাধীনতা। হ্যাঁ, যার যেখানে ভালো লাগে, যার যেখানে সুযোগ হয় ওইখানে চলে যাবে। এখানে সবাই ফ্রি ভাই, এখানে কেউ কাউকে আটকাবে না। যার যেখানে ভালো লাগবে, আবার ওইখান থেকে যদি মন চায় সে আবার এখানে চলে আসবে। এগুলি কোনো ঘটনা না, বুঝতে পারছেন? কেন চলে গেছে এটা কোনো ইস্যু না। চলে গেছে যার যার স্বাধীনতা, মানুষ জব চেঞ্জ করে না। আপনার বসুন্ধরা গ্রুপও কি ইম্পর্টেন্ট, যমুনা গ্রুপও কি বড়। তাহলে আপনি এখন বসুন্ধরা আছে, মন চাইলে যমুনা গ্রুপে যেতে পারেন না? তাহলে সবাই মানে টার্গেট অনুযায়ী চলে, তো ওইভাবে যায়, কোনো সমস্যা নেই। নিমা সুলতানা ফেনী থেকে। ওকে দেখেন, এখন যে রাইটার পড়াচ্ছে সেটা হচ্ছে জিওফ্রে চসার। 1340-এ তার জন্ম, তারপর হচ্ছে 1400 তার মৃত্যু, 60 বছর। কিছু কথা আছে, কথাগুলো শুনবেন, শেয়ার করে যার যার জায়গায় রাখবেন যাতে ক্লাসগুলি একটু রিপিট করতে পারেন। হ্যাঁ, তাহলে এখানে জিওফ্রে চসার ব্যাপারে প্রথমে যে কথাটা না বললি নয়, আমরা যে আজকে ইংরেজি সাহিত্যের উপর ক্লাস করতেছি, এটা হচ্ছে এই ভদ্রলোকের কারণে ক্লাসটা করতেছে। কোন ভদ্রলোক? এই চসারের কারণে ক্লাসটা করতেছে, বুঝতে পারছেন? কিসের জন্য? এই চসারে হচ্ছে ইংরেজি সাহিত্যে প্রথম ইংরেজি ভাষায় ইংরেজি সাহিত্য কী করেন? লেখালেখি শুরু করেন। কি বলছি বলেন? ইংরেজি ভাষায় ইংরেজি সাহিত্য উনি প্রথম কি করেন? লেখালেখি শুরু করেন। এই কারণে এই ভদ্রলোকটাকে বলা হয়, ওনাকে বলা হয় হচ্ছে মর্নিং স্টার অফ ইংলিশ লিটারেচার। ওনাকে কি বলা হয়? মর্নিং স্টার অফ ইংলিশ লিটারেচার, ঠিক আছে। তারপর ওনাকে আবার কি বলা হয় জানেন? যেহেতু উনি প্রথম ইংরেজি ভাষায় ইংরেজি সাহিত্য শুরু করছেন, লেখালেখি স্টার্ট করেন, তাই তাকে বলা হয় আবার কি? ফাদার অফ ইংলিশ লিটারেচার, অথবা তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, অথবা তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বুঝতে পারছেন? আর উনি ছিলেন হচ্ছে ইংল্যান্ডের প্রথম জাতীয় কবি, তাই তাকে বলা হয় কি? ফার্স্ট ন্যাশনাল পোয়েট ইন ইংল্যান্ড। ইংল্যান্ডের কি? প্রথম জাতীয় কবি। ইংল্যান্ডের এই যাবৎকাল জাতীয় কবি দুইজন, একজন হচ্ছে জিওফ্রে চসার, আরেকজন হচ্ছে কে? একজন হচ্ছে জিওফ্রে চসার, আরেকজন হচ্ছে আমাদের বড় ভাই কে? উইলিয়াম শেক্সপিয়ার। উনি হচ্ছে ইংরেজি সাহিত্যের প্রথম জাতীয় কবি। এরপরে সিরিয়ালটা হয় আমাদের কি? বড় ভাই কে? উইলিয়াম শেক্সপিয়ারের। তারপর থেকে জাতীয় কবি আর আসে না। এরপর থেকে কি করে বলেন তো? এরপর থেকে আসে কোন জাতীয় কবির পর থেকে কি আসে? পোয়েট লরিয়ে, সভাকবি। সাব্বাস, সভাকবি আসে, যেটাকে বলা হয় কোর্ট পোয়েট অফ ইংল্যান্ড। ইংল্যান্ডের সভাকবি আসে, বুঝতে পারছি? সবাই একটু ভালো মতো খেয়াল করি। তাহলে এই যে চসারের কথাটা বললাম, চসার কি করেন? উনি প্রথম ইংরেজি ভাষায় ইংরেজি সাহিত্য উনি স্টার্ট করে দেন। এই জন্য ওনাকে বলা হয় মর্নিং স্টার অফ ইংলিশ লিটারেচার, ওনাকে বলা হয় ফাদার অফ ইংলিশ লিটারেচার, ওনাকে বলা হয় ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, ওনাকে বলা হয় ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। উনি হচ্ছে আপনার ফার্স্ট ন্যাশনাল পোয়েট অফ ইংলিশ। এবং ইংল্যান্ডের প্রথম যে কবিদের কবরস্থান, যেখানে মারা গেলে কবর দেওয়া হয়, সেটা হচ্ছে ওয়েস্টমিনিস্টার অ্যাবে, একটা জায়গা থাকে। সেই ওয়েস্টমিনিস্টার অ্যাবেতেও ওনাকে প্রথম দাফন করা হয়, বুঝতে পারছেন? আর উনি 1340-এ যেহেতু জন্ম, তার মানে উনি কোন সেঞ্চুরির লোক? উনি হচ্ছে কি? 14 সেঞ্চুরির লোক। কোন সেঞ্চুরির লোক? উনি হচ্ছে 14 সেঞ্চুরির লোক, বুঝতে পারছে সবাই? উনি হচ্ছে 14 সেঞ্চুরির লোক। ওকে, উনি হচ্ছে 14 সেঞ্চুরির লোক, ঠিক আছে। তার মানে পরীক্ষা আসে শেক্সপিয়ার কোন সেঞ্চুরির লোক? শেক্সপিয়ার হচ্ছে 16 সেঞ্চুরি, উনি হচ্ছে 14 সেঞ্চুরির লোক। বাংলা সাহিত্য যেমন কবিতা দিয়ে আপনারা জানেন না লেখালেখি শুরু হয়, চর্যাপদ, এগুলি কি গীতি কবিতা না? এগুলো কি কবিতা দিয়ে শুরু হয়? এরকম ইংরেজি সাহিত্য প্রথম শুরু হয় কি? কবিতা দিয়ে, তারপরে আস্তে আস্তে নাটক আসে, বুঝতে পারছে? এই নাটকের যুগ বলা হয় এলিজাবেথান পিরিয়ড। এলিজাবেথান পিরিয়ড থেকে খালি কি নাটকটা ধুমায় চলে আসে, সিরিয়াল বাই সিরিয়াল। আর যেহেতু ইংরেজি সাহিত্য প্রথম কবিতা দিয়ে শুরু হয়, এই যে দেখেন ফাদার অফ ইংলিশ পোয়েট্রি আবার কাকে বলা হয়? এই জিওফ্রে চসারকে, মানে কবিতার জনক, বুঝতে পারছে সবাই? আর উনি হচ্ছে ইংরেজি ভাষায় সাহিত্য লেখেন, তাই তাকে বলে ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আর উনি হচ্ছে ইংল্যান্ডের প্রথম জাতীয় কবি, বুঝছি সবাই? এরপরে দেখেন ওনার যে বেস্ট যে অ্যাক্টিভিটিসগুলি আছে, যেগুলি আপনাকে মনে রাখতে হবে, ওনার ফেমাস যে ওয়ার্কসগুলি আছে, মানে সাহিত্যকর্ম, কীভাবে মনে রাখবেন দেখেন। একটা হচ্ছে কি? দ্য ক্যান্টারবারি টেলস, দ্য ক্যান্টারবারি টেলস। তারপর কি? নান্স
প্রাইডস টেল। তারপরে কে? পার্লামেন্ট, পার্লামেন্ট অফ ফাউলস। তারপরে কে? আ লেজেন্ড অফ আ গুড ওম্যান। তারপরে কে? হাউস অফ দ্য ফেম, হাউস অফ দ্য ফেম। তারপরে কে? রোমান ডিলে রোজ, রোমান ডিলে রোজ। তারপরে কে? স্টোরি অফ গ্রেসেলডা, স্টোরি অফ গ্রেসেলডা। তারপরে কে? ট্রোইলাস অ্যান্ড ক্রাইসিডা। এই লেখেন, এগুলি খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওনার অ্যাক্টিভিটিসগুলি লেখেন। একটা হচ্ছে ক্যান্টারবারি টেলস, তারপর নান্স প্রাইস টেল, তারপর পার্লামেন্ট অফ ফাউল, লিজেন্ড অফ এ গুড ওমেন, হাউস অফ দ্য ফেম, রোমান ডিলে রোজ, স্টোরি অফ গ্রেসিলা, ট্রোইলাস অ্যান্ড ক্রাইসিডা, এগুলি লেখেন। চঞ্চল কুমার, আদাব স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। সবাই যার যার জায়গা থেকে একটু শেয়ার করে দিই। হ্যাঁ, সবাই ক্লাসটা আমরা একটু শেয়ার করে দেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? রোজা রেখে মুখটা একেবারে শুকিয়ে গেছে। আসসালামু আলাইকুম কাকন আপু, কেমন আছেন আপনি? হ্যাঁ 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 হ্যাঁ, রোজা রেখে মুখটা শুকিয়ে গেছে। আপনার বাসায় আসলে আপনি তেহারি খাবেন, তেহারি খাইলে মুখটা ঠিক থাকে। গরমও পড়ছে তো, এই কারণে আরও সমস্যা হয়ে গেছে, মুখটা শুকিয়ে গেছে। আবার ব্যাটারি চার্জ দিতে পারি না, বুঝতে পারছেন? এটা হচ্ছে আরেক সমস্যা। এখন আপু সারাদিন তো ধরেন চার্জ দেওয়া যায় না। এই সবাই দেখতে পারতেছেন? সবাইকে লিখছেন? লেখা শেষ হলে একটু লেখেন, ডান। খাতা কলম নিয়ে বসেন, এগুলি লেখেন, এগুলি লেখেন। শরীফুল ইসলাম স্যার কেমন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে, সমস্যা নেই। লেখা শেষ? দেখেন, দ্য ক্যান্টারবারি টেলস, সবাই শেয়ার করেন। দ্য ক্যান্টারবারি, আজকে যদি মানে 150-200 মিনিমাম যদি না হয় লাইভে, আমি নেক্সট টাইমে আসবো না। আপনাদের এত উপকার করার দরকার নাই, পরে আরাম করে দেখবেন, এখন শুয়ে শুয়ে দেখলে সমস্যা কি? সবাই শেয়ার করেন। দেখেন, দ্য ক্যান্টারবারি টেলস, আমি আবার রিপিট করতেছি, ভালো মতো শুনুন। কীভাবে মনে রাখবো এখন এই টেকনিকটা দেখাই দিব, একটু আমরা শুনি। হ্যাঁ, দ্য ক্যান্টারবারি টেলস, উচ্চারণগুলি শুনেন। দ্য ক্যান্টারবারি টেলস, ঠিক আছে? নান্স প্রাইস টেল, পার্লামেন্ট অফ ফাউলস, হাউস অফ, তারপরে কি আপনার লেজেন্ড অফ এ গুড ওম্যান, হাউস অফ দ্য ফেম, রোমান ডিলে রোজ, তারপর স্টোরি অফ গ্রেসিলডা, ট্রোইলাস অ্যান্ড ক্রাইসিডা। দেখছেন? এখন দেখেন কিভাবে মনে রাখবেন, একটু বোর্ডের দিকে তাকান। যেই সকল ওয়ার্ড দেখলে বুঝবেন এগুলি চসারের মধ্যে ঢুকবে, সেই সকল ওয়ার্ডগুলি একটু খেয়াল করেন। দ্য ক্যান্টারবারি টেলস, নান্স প্রাইস টেল, দেখেন মনে রাখার জন্য দুইটা টেইল পাশাপাশি করে দিছি। তার মানে কি, পরীক্ষার হলে যখন টেইল শব্দটা দেখবেন তখন কার মধ্যে ঢুকবে? জিওফ্রে, চসার। এরপরে দেখেন একটার মধ্যে দুইটা হয়ে গেল, দুইটা টেইল। তারপর মনে রাখার জন্য কি লিখছে একসাথে? দেখেন, ফাউল ওমেন একসাথে করে দিচ্ছে। দেখেন কি লিখছে? ফাউল ওমেন একসাথে করে দিচ্ছে, দেখছেন? তার মানে কি, দুইটা টেইলের একটা টেইল দেখবেন চসারের মধ্যে ঢুকবে, নাম্বার 1। নাম্বার 2, ফাউল শব্দটা দেখবেন এবং ওমেন শব্দটা দেখবেন, ফাউল ওমেন, এগুলি দেখলে কার মধ্যে ঢুকবে? চসারের মধ্যে ঢুকবে। কারণ তাকে কেন ফাউল ওমেন বলা হয়েছে? দেখেন, এই ফাউল ওমেন বলা হয়েছে, সেটা হাউজে গেছে। হাউস মানে কি? একটা বাসায় গেছে। বাসায় কি নিয়ে গেছে? একটা রোজ নিয়ে গেছে। রোজ মানে কি? গোলাপ নিয়ে গেছে। তাহলে দেখেন, আমি তাকে মনে রাখার জন্য ফাউল ওমেন এই কারণে বলেছি, একজন মহিলা একটা হাউজে গেছে, হাউজে গেছে রোজ দেওয়ার জন্য। তাহলে একজন মহিলা একজন পুরুষকে রোজ দেবে, দেখতে একটু বেশি সুন্দর লাগবে। বাট আমার কাছে তাকে ফাউল মনে হচ্ছে, সে গিয়ে কি করছে? গ্রেসিলডা এবং ক্রাইসিডা দুই মহিলারে কি করছে? পুরস্কার দিচ্ছে, মানে হচ্ছে ফুলটা, গোলাপ ফুলটা দিয়েছে, রোজটা দিয়েছে, এই জন্য তাকে ফাউল ওম্যান বলা হয়েছে। আর এখানে ডি এ শব্দটা আছে না, খেয়াল করেন। অপশনে ডিও থাকতে পারে অথবা কি থাকতে পারে? ডিইও থাকতে পারে। তারপরে সে এই ফাউল ওম্যানটা হাউজে যায়, রোজ দিছে কাকে? দুই দাদা অথবা দিদিকে। কীভাবে মনে রাখবেন বলেন? দুইটা টেইল, তারপর ফাউল ওম্যান, হাউস রোজ, হাউজে গেছে রোজ নিয়ে, কাকে? দুই দাদা দুই দিদি। বুঝছি? আবার বলেন, আমার দিকে তাকায় বলেন। হ্যাঁ 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 হ্যাঁ, দাদা বা দিদি। তার মানে এই শব্দগুলি টেইল, ফাউল ওম্যান, হাউস রোজ, আর কি? দাদা অথবা দিদি। এই শব্দগুলি থাকলে চোখ বন্ধ করে কে ঢুকবে? জিওফ্রে, চসার। সবাই বুঝছে? সবাই বুঝছে? এখানে দেখেন, থার্ড ব্র্যাকেট দিয়ে আমি একটা জিনিস লিখছি,
দেখেন ট্রোইলাস অ্যান্ড ক্রেসিডা, হ্যাঁ এটা একটা নাটক, প্লে বাই উইলিয়াম শেক্সপিয়ার। লেখেন এটা হচ্ছে ট্রোইলাস অ্যান্ড ক্রাইসিডা, এটার উচ্চারণ কি ক্রাইসিডা, আর এটার উচ্চারণ কি নিচে ক্রেসিডা। এটা একটা নাটক, এটা আবার কার লেখা? আমাদের বড় ভাই উইলিয়াম শেক্সপিয়ার। বানানটা দেখেন, এটা ক্রাইসিডা, এটা ক্রেসিডা, ঠিক আছে? হ্যাঁ বুঝছি সবাই? জি স্যার, ওকে। হুম হ্যাঁ হ্যাঁ, প্লে বাই, এটা ওয়াই, হ্যাঁ বুঝতে পারছে না? তার মানে চর্চার থেকে যদি চর্চার থেকে প্রশ্ন হয়, এই কয়টা আইটেম ছাড়া আপনাকে অন্য কোনো কোশ্চেন দিবে না। পরীক্ষা আসবে ক্যান্টারবারি টেলস কার লেখা, পরীক্ষা আসবে আপনার হচ্ছে স্টোরি অফ গ্রেসিলটা কার লেখা, বা ট্রোইলাস অ্যান্ড ক্রাইসিডা কার লেখা, ঠিক আছে? এগুলো একটু গুরুত্ব সহকারে দেখবেন। তার মধ্যে বেশি গুরুত্ব দিবেন কোনগুলির মধ্যে, একটু দাগান 1 2 3, ঠিক আছে? 1 2 3, ঠিক আছে? তারপর হচ্ছে 5 নাম্বার আর হচ্ছে 8 নাম্বার, এই কয়টার প্রতি একটু বেশি গুরুত্ব দিন। 1 2 3 5 8, এই 5 নাম্বারটা ফার্স্ট টাইম প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আসছিল, হাউস অফ দ্য ফিল্ম কার লেখা। প্রশ্ন কি পরিমাণ কঠিন হইলে এটা দিতে পারে বুঝেন? সব জায়গায় দেখবেন বইয়ের মধ্যে দেখবেন এই 2টা 3টা দেওয়া আছে, প্রথম 3টাই দেওয়া আছে, শেষ কোশ্চেন করছে না। অনেক বই এগুলি তো দেয়ই না, আমি তো গুগল থেকে পড়ি। হ্যাঁ, আর আমার সাবজেক্ট এটা না, আমরা জানি না, কিন্তু সব কাহিনী পড়তে হয়, বুঝতে হয়? তখন বুঝি না কোনটা গুরুত্বপূর্ণ, টিচাররা পড়াইছে, এগুলো তো ইম্পর্টেন্ট অনেক। কই গেল অল্প ইনফরমেশন, এগুলো তো বিভিন্ন বই থেকে কপি করা। আচ্ছা লেখেন, 1 নাম্বার লিখছে না, 2 নাম্বার রাইটার লেখেন। হ্যাঁ লেখেন 2 নাম্বার লেখে জর্জ বার্নার্ড শো। লেখেন জর্জ বার্নার্ড শো, ওনার জন্ম হচ্ছে 1856, মৃত্যু হচ্ছে 1950। লেখেন জর্জ বার্নার্ড শো 1856 1950, লেখেন জর্জ বার্নার্ড শো 1856 1950। 1856 1950 লিখছেন? একটু পানি খেলাম। হ্যাঁ, এই জর্জ বার্নারের পাশে লেখেন টিটিএম। টিটিএম লেখেন, টানা টানা মুখস্থ। জর্জ বার্নার শোয়ের পাশে লেখেন টিটিএম, টান টানা মুখস্থ, লিখছেন? এই জর্জ বার্নার শো 1856 সালে জন্মগ্রহণ করে, 1950 সালে মারা যান, ঠিক আছে? প্রথম যে কোশ্চেনটা আছে, উনি কোন দেশে? উনি একজন আইরিশ প্লে রাইট। কোন দেশে? আইরিশ। উনি যেহেতু 1856 জন্মগ্রহণ করেন, তার মানে উনি হচ্ছে 19 সেঞ্চুরি। কোন সেঞ্চুরির? 19 সেঞ্চুরির একজন পার্সন, ঠিক আছে? আর ওনাকেই বলা হয় ফাদার অফ ইংলিশ মডার্ন লিটারেচার। আধুনিক লিটারেচারের জনক হচ্ছে কে? এই জেবি শো। আর লিটারেচারের জনক কে? জর্জ বার্নার। লিটারেচার জনক হচ্ছে কে? জিওফ্রে চসার। আর এদিকে লিটারেচার জনক আমাদের শেক্সপিয়ার। বাট যখন বলা হয় মডার্ন লিটারেচার জনককে, তখন কে আসবে? জেবি শো। বুঝতে পারছেন? এখানে 1950-এর অর্ধেক কত? 25 না? এই 1925 সালে উনি কি পান? নোবেল পুরস্কার পান। ওনার ছদ্মনাম ছিল হচ্ছে লি। ছদ্মনাম কি? লি। বুঝতে পারছেন? এই কয়টা ইনফরমেশন একটু লেখেন। আর ওনার হচ্ছে মডার্ন পিরিয়ডের রাইটার কিন্তু। হ্যাঁ, উনি ছিলেন, ওনার লেখেন, ওনার পেন নেম লি। তারপর লেখেন উনি ছিলেন কি? একজন আইরিশ প্লে রাইট, ঠিক আছে? আইরিশ
প্লেরাইট, ওনাকে বলা হয় ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচার অথবা প্লে। লেখেন হি গট নোবেল ইন 1925। তার ছদ্মনাম হচ্ছে লি। সে ছিল একজন আইরিশ প্লে রাইট। বিসিএসের কোশ্চেন কোন দেশে ছিল, উনি হচ্ছে আইরিশ। ওনাকে বলা হয় ফাদার অফ কি মডার্ন ইংলিশ লিটারেচার, আধুনিক ইংলিশ লিটারেচারের জনক ওনাকে বলা হয়, অথবা আধুনিক নাটকের জনক হচ্ছে জর্জ বার্নার্ড শো। ঠিক আছে, 44তম বিসিএসের কোশ্চেন কিন্তু এটা। তারপরে 1925 সালে উনি নোবেল পান। এই যে 50-এর অর্ধেক কত 25, এই 25 সালে সে কি পান, নোবেল পুরস্কার পান। আমি সব ইম্পর্টেন্ট রাইটারগুলি লেখাচ্ছি, দেখেন ওনার বিখ্যাত নাটকগুলি কী কী লেখেন। ওনার ফেমাস প্লেস, ডক্টরস ডিলেমা, মিসেস ওয়ারেন্স প্রফেশন, মিসেস ওয়ারেন্স প্রফেশন। তারপর লেখেন ক্যান্ডিডা, তারপর লেখেন সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, সিজার অ্যান্ড ক্লিওপেট্রা। তারপর লেখেন আর্মস অ্যান্ড দ্য ম্যান, আর্মস অ্যান্ড দ্য ম্যান। তারপর লেখেন ম্যান অ্যান্ড সুপারম্যান, ম্যান অ্যান্ড কি সুপারম্যান। তারপর লেখেন ম্যান অফ ডেস্টিনি, ম্যান অফ ডেস্টিনি। তারপর লেখেন দ্য ডেভিলস ডিসিপল, ডেভিলস ডিসিপল, ডেভিলস ডিসিপল। তারপর লেখেন অ্যান্ড্রোকেলস অ্যান্ড দ্য লায়ন, অ্যান্ড্রোকেলস অ্যান্ড দ্য লায়ন। তারপর হচ্ছে ডেভিল ডিসে অ্যান্ড্রোকেলস অ্যান্ড দ্য লায়ন। তারপর লেখেন পিগমেলিয়ন, পিগমেলিয়ন। ঠিক আছে, তারপর লেখেন পিগমেলিয়নের পর লেখেন ইউ নেভার ক্যান টেল, ইউ নেভার ক্যান টেল। তারপর লেখেন ইউ নেভার ক্যান টেল লিখছেন। তারপর লেখেন দ্য জুয়ান অফ আর্ক। লেখা শেষ করে জানান, লেখা শেষ করে জানান। হাসি খাতুন, রাতুল স্যার, ইয়েস রাতুল স্যার। লেখা শেষ করে একটু জানা না। দেখেন এটা কিভাবে মনে রাখা যায় সেটা এখন আমরা দেখব। ঠিক আছে, দেখেন আচ্ছা, দেখেন লেখা শেষ হবার একটু যারা লিখছেন একটু বলেন ডান। লেখা শেষ হলে বলেন ডান। আচ্ছা, দেখেন নাটকগুলো আমরা কীভাবে মনে রাখবো। তাহলে এখানে উনি যে নাটকগুলি লিখছে সব হচ্ছে প্লে, হ্যাঁ, যেহেতু ওনাকে বলা হয় ফাদার অফ মডার্ন ইংলিশ প্লে রাইট অথবা কি ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচার। এখন এটা খেয়াল করবেন উনি এখন কি বলতেছে, দেখেন ওনার যে নাটকগুলি, যে ডক্টরস ডিলেমা, কি বলছে ডক্টরস ডিলেমা, মিসেস ওয়ারেন্স প্রফেশন, ক্যান্ডিডা, সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, আর্মস অ্যান্ড দ্য ম্যান, ম্যান অ্যান্ড সুপারম্যান, ম্যান অফ ডেস্টিনি, ডেভিলস ডিসিপল, অ্যান্ড্রোকেলস অ্যান্ড দ্য লায়ন,
তারপর হচ্ছে পিগমেলিয়ন, ইউ নেভার ক্যান টেল, তারপর হচ্ছে কোনটা, দ্য জোয়ান অফ আর্ক। দেখেন আমি কীভাবে তোতা পাখির মতো বলছি, ঠিক আছে? আপনাদের এইভাবে আয়ত্ত করতে অনেক সময় লাগবে, অতএব আপনারা কিছু টেকনিক অবলম্বন করতে হবে, তারপরে আমাদের মতো আয়ত্ত করতে পারবেন। টেকনিকটাকে একটু বোর্ডের দিকে তাকান, ভালো মতো দেখেন, হ্যাঁ ভালো মতো দেখেন। দেখেন কি বলতেছে, ডক্টর যখন মিসেস ওয়ারেন্সের ক্যান্সারের চিকিৎসা করছিল, ক্যান্ডিডা থেকে কি মনে রাখার জন্য কি শব্দটা নিয়ে আসলাম, ক্যান্সার, ক্যান্সার থেকে ক্যান্ডিডা। ডক্টর যখন মিসেস ওয়ারেন্সের ক্যান্সারের চিকিৎসা করছিল, সিজার তখন আর্মস নিয়ে সুপারম্যানের মতো, সুপারম্যানের ম্যান, ওই ম্যান থেকে আবার কি ম্যান অফ ডেস্টিনি। ডক্টর যখন মিসেস ওয়ারেন্সের ক্যান্সারের চিকিৎসা করছিল, সিজার তখন আর্মস নিয়ে সুপারম্যানের মতো ডেভিল, লায়ন এবং পিগমেলিয়নের পিগ, এই পিগের সাথে কোনো কথা না বলে জুয়ান মানুষের মতো যুদ্ধ করতে গেল। মানে একজন ডক্টর একজন মহিলার চিকিৎসা করতেছে, আর ওই সুবাদে সিজার নামে একটা ছেলে কি করছে বলেন, সিজার নামে ছেলে কি করছে, ওইদিকে হ্যাঁ ওইদিকে চিকিৎসা করতেছে, সিজার কি করছে আর্মস নিয়ে সুপারম্যানের মতো। কেন সুপারম্যান শব্দটা আসছে, সে কার কার সাথে যুদ্ধ করতে যাবে, ডেভিল শয়তানের সাথে যুদ্ধ করতে, সুপারম্যান হইতে হবে না, সাধারণ মানুষ তো পারবে না। তারপরে কি কার সাথে, লায়ন, লায়নও সাধারণ মানুষ পারবে না, সুপারম্যান হইতে হবে। তারপর কি পিক, শুকর, পিকের সাথেও সুপারম্যান হইতে হবে। তারপর ইউনিভার ক্যান্টার, মানে কারোর সাথে কোনো কথা না বলে সে কি করলো, জোয়ান মানুষের মতো যুদ্ধ করতে গেল। আমি আবারও রিপিট করছি, আই রিপিট। ডক্টর যখন, বলেন আমার সাথে, ডক্টর যখন মিসেস ওয়ারেন্সের ক্যান্সারের চিকিৎসা করছিল, সিজার তখন আর্মস নিয়ে সুপারম্যানের মতো কার কার সাথে, ডেভিল, লায়ন এবং পিগের সাথে কোনো কথা না বলে কি জুয়ান মানুষের মতো যুদ্ধ করতে গেল। বুঝতে পারছো সবাই? ঠিক আছে, আখি ইসলাম ডান, ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, হ্যাঁ, পিকের সাথে কোনো কথা না বলে জোয়ান মানুষের মতো যুদ্ধ করতে গেল, ইয়াং। ঠিক আছে, আপনার নাম কি সাদিক না? হয় একজন লিখছে অলরাউন্ডার সাদিক ভাইও কি আপনার প্রেজেন্ট ক্লাসে আছে নাকি? গলা শোনা যাচ্ছে। এই সাদিক ভাই আছে এখানে, সাদিক ভাই আছে। তারপর শারবিন আক্তার, স্যার একটু সাইড দেওয়া যাবে? হ্যাঁ, সাইড তো অবশ্যই দেওয়া যাবে। সাব্বির হোসেন, হ্যাঁ তাই না, যাই। শারমিন আক্তার, শামিমার ডান, ওকে। সবাই বুঝতে পারছে না? আমি কি আবার রিপিট করব? আপনাদের এগুলো আপনারা যার যার জায়গা থেকে একটু শেয়ার করবেন, শেয়ার করে আপনাদের প্রোফাইলে রেখে দেন, বারবার কনফিডেন্সের পেজে খুঁজতে হবে না। আপনাদের প্রোফাইলে থাকলে ডিরেক্ট কনফিডেন্সের পেজে আপনাকে ওই ক্লাসে নিয়ে যাবে। এটা একটু শেয়ার করে রেখে দেন। এখানে কি বলছে দেখেন, ডক্টর যখন মিসেস ওয়ারেন্সের ক্যান্সারের চিকিৎসা করছিল, সিজার তখন আর্মস নিয়ে সুপারম্যানের মতো ডেভিল, লায়ন এবং পিগের সাথে কোনো কথা না বলে জুয়ান মানুষের মতো যুদ্ধ করতে গেল। এই কিওয়ার্ডগুলি যেখানে পাবেন, এগুলি কার লেখা? সব কার লেখা? যে বিষয়। এর মধ্যে ইম্পর্টেন্ট কোনগুলি? এই 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, তারপর হচ্ছে 10 নাম্বার। এই কয়টা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এর মধ্যে ইম্পর্টেন্ট থাকে না? এটাকে মীর সালাউদ্দিন, আসসালামু আলাইকুম বস। আরে সালাউদ্দিন ভাই, কি খবর আপনার? কি খবর, কেমন আছেন? বিদেশে গেছেন না এখনো সিলেটে রয়ে গেছেন? হ্যাঁ, বহুদিন পর আপনার হাতের লেখা মেসেজ পেলাম, হ্যাঁ ভাল লাগলো খুব। হুম, হ্যাঁ না, ইয়া না, এলোমেলো না, একদম এক সাইজেরই আছে। হ্যাঁ, ভাল লাগে আমারও মাঝে মধ্যে দেখলে। এই লেখা শেষ আরেক, তাহলে এটা মোটামুটি কি এই রাইটারের অ্যাক্টিভিটিস ক্লিয়ার। হ্যাঁ, তাহলে আমরা এক একটা রাইটারের অ্যাক্টিভিটিস ক্লিয়ার করতেছি। এখন লেখেন 3 নাম্বার। সোহান স্যার না? আচ্ছা লেখেন, থমাস
স্টার্নস এলিয়ট। থমাস স্টার্নস এলিয়ট মানে কি? টিএস এলিয়ট। ফাটাফাটি 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 ইম্পর্টেন্ট একটা নাম থমাস স্টার্নস এলিয়ট বা কি টিএস এলিয়ট। এটার পাশেও লেখেন কি? টিটিএম। টিটিএম মানে কি? বুঝেন বা না বুঝেন ঠাডায় মুখস্থ রাখবেন, এগুলির ব্যাপারে কোনো ছাড় নাই। A.I আজীবন ইম্পর্টেন্ট। ইয়েস রকি শেখ, ঠিক আছে লেখেন। তাহলে এটা কি? থমাস স্টার্নস এলিয়ট। থমাস স্টার্নস এলিয়ট লেখেন 1948 সালে নোবেল পান। 1948 সালে কি পান? নোবেল পান, ঠিক আছে। ওনার বিখ্যাত যে প্লেগুলি দেখেন, ঠিক আছে, দ্য ফ্যামিলি রিইউনিয়ন, ফ্যামিলি রিইউনিয়ন, দ্য ককটেইল পার্টি, দ্য ককটেইল পার্টি, তারপর লেখেন এল্ডার স্টেটসম্যান, এল্ডার স্টেটসম্যান, তারপর দেখেন মার্ডার ইন ক্যাথেড্রাল, তারপর লেখেন তার বিখ্যাত যে পোয়েমস। 1 নম্বর লেখেন জেরনসন, জেরনসন। 2 নম্বর লেখেন দ্য ওয়েস্টল্যান্ড, দ্য ওয়েস্টল্যান্ড, ঠিক আছে, দ্য ওয়েস্টল্যান্ড। 3 নম্বর লেখেন লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক। লেখা শেষ করে জানান। সোমা ফারজা, আসসালামু আলাইকুম। আরে সোমা কি খবর তোমার? বহুদিন পর তোমার লেখাও মেসেজ দেখলাম। ওয়ালাইকুম আসসালাম। পড়াশোনা কেমন যাচ্ছে? স্কুলের জব কেমন যাচ্ছে? এখানে সোমা যে মেসেজটা করছে প্রচুর পড়ুয়া স্টুডেন্ট, অনেক, এবং মনেও রাখতে পারে, ভালো ভালো মনে রাখতে পারে আর কি, অনেক চেষ্টা করতেছে। আচ্ছা দেখেন টিএস এলিয়ট, থমাস স্টার্নস এলিয়ট, হ্যাঁ, উনি হচ্ছে 1948 সালে নোবেল পান। কত সালে নোবেল পান? উনি একটা কবিতা লিখছে, যে কবিতার মাধ্যমে পুরা মানুষের চিন্তা ভাবনাটা কি করে ফেলে, একদম পরিবর্তন করে ফেলে। সেই কবিতার নাম হচ্ছে দ্য ওয়েস্টল্যান্ড। সেই কবিতার নাম কি? দ্য ওয়েস্টল্যান্ড। এই ওয়েস্টল্যান্ডের পাশে লেখেন, ওয়েস্টল্যান্ডের পাশে লেখেন M.I, মারাত্মক ইম্পর্টেন্ট। আর নিচেরটাও লেখেন M.I, মারাত্মক ইম্পর্টেন্ট, লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক। এবার যদি পরীক্ষায় আসে ইনশাল্লাহ এইসব নামগুলি থেকে তো ঘুরে ফিরে প্রশ্ন আসবে। এই দুইটা কখনোই ভোলা যাবে না। এই দুইটার পাশে লেখেন কখনোই, এই নামগুলি কি কখনোই ভোলা যাবে না, কখনোই ভোলা যাবে না। দ্য ওয়েস্টল্যান্ড আর লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক। কী পরিমাণ গুরুত্ব দিয়ে কাজ করতেছে। হ্যাঁ স্যার, শেক্সপিয়ারের বড় ভাই বলার কারণটা কি? সুযোগ পেলে বললেন। ইংরেজি সাহিত্যে কোন জায়গায় তার অবদান নাই? হ্যাঁ, মেন্টালিটি চেঞ্জ করার একটা মাধ্যমই হচ্ছে শেক্সপিয়ার, এবং সব কিছু বলে গেছে, সুখের কথা দুঃখের কথা সব কিছু বলে গেছে। হ্যাঁ, তার লেখার উপর আসলে অন্যভাবে চিন্তাভাবনা করা হচ্ছে বোকামি। এবং 1590 সাল থেকে যে লোক লেখালেখি শুরু করে, ওই 16th সেঞ্চুরি পার্সনের মাথায় যে এত পরিমাণ জ্ঞান বুদ্ধি থাকতে পারে, এগুলো আসলে মানে অমায়িক। আরও তার নাটকগুলিতে, আমরা তো নাটকগুলি অ্যানালাইসিস করে পড়ি, দেখা যায় আরও অনেক ইনফরমেশন আছে। সব কিছু মিলে ওনাকে সালাম, বড় ভাই হিসেবে কাউন্ট করা হয়। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন থমাস এডিসন 1948 সালে নোবেল পান। এগুলো হচ্ছে তার নাটক, নিচেরগুলি কি তার কবিতা। পরীক্ষায় সবচেয়ে বেশি আসার মতো হচ্ছে দুইটাই। আর এই নাটকগুলি কীভাবে মনে রাখবে? নাটকগুলি কি আছে? দ্য ফ্যামিলি রিইউনিয়ন, ককটেল পার্টি, এল্ডার স্টেটসম্যান, আর কি মার্ডার ইন ক্যাথেড্রাল। দেখেন কীভাবে মনে রাখবেন। একটা ফ্যামিলি রিইউনিয়নে, ফ্যামিলি রিইউনিয়ন হয় না বাসায়? এই যে সামনে ঈদ আসতেছে, ঈদে তো দেখবেন যে ফ্যামিলি কারো না কারো বাসায় তো আপনি ঈদ করবেন, হয় আপনার বাসায় সবাই আসবেন, আপনি কারোর বাসায় যাবেন। বাসায় কিন্তু মোটামুটি সবাই করে। হ্যাঁ, তাহলে এরকম ফ্যামিলি রিইউনিয়ন হচ্ছিল। একটা ফ্যামিলি রিইউনিয়নে ককটেল মারা হইলো। ককটেল মানে কি? বম মারা হইলো। ঠিক আছে। এতে এল্ডার মানে কি? বড় ভাই মার্ডার হয়ে গেল। এই শব্দগুলি দেখলে কার মধ্যে ঢুকবে? এইভাবে মনে রাখবেন। ঠিক আছে, এটা আপনাদের জন্য বানানো, আমাদের তো লাগে না। হ্যাঁ, এই আর কি, আমাদের দেখি সব গল্প সব পড়া, এগুলি লাগে না।
এনে তাহলে কি আছে বলেন তো, একটা ফ্যামিলি রিউনিয়ন কি মারা হইলো, ককটেল মারা হইলে তো এল্ডাররা মানে কি বড়রা মার্ডার হয়ে গেল। আর দুইটা কবিতা কি কখনোই ভোলা যাবে না, কোনটা, ওয়েস্টল্যান্ড আর লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক। বিসিএস রিটেন দিবেন, ভাইবা দিবেন বা এনটিআরসি এর ভাইবা দিবেন, এগুলি নিয়ে ওয়েস্টল্যান্ড লাভ সং জে আলফ্রেড প্রুফক নিয়ে কোশ্চেন করবেই, এগুলো খুব গুরুত্বপূর্ণ। ওকে ক্লিয়ার স্যার। রকি শেখ ফ্যামিলি রিউনিয়ন ককটেল মেরে স্টেটমেন্টকে মার্ডার করে ফেললো, হ্যাঁ এল্ডারকে মার্ডার হয়ে গেল, ঠিক আছে, আপনি তো ভালোই জানেন, লিখছেন। তারপর লেখেন কত নাম্বার, 4 নাম্বার, 4 নাম্বার লেখেন। রবার্ট ফ্রস্ট, উনি হচ্ছে একজন আমেরিকান, কোন দেশে, আমেরিকান। তিনি 4 বার পুলিৎজার প্রাইজ পান, ঠিক আছে। তার বিখ্যাত পোয়েমস দ্য রোড নট টেকেন, মেন্ডিং ওয়াল, death of a hired man, death of a hired man after apples picking, stopping by woods on a snowy evening, stopping by woods on a snowy evening। ওনার বিখ্যাত দুটো কোটেশন আছে, এটা না জানলেই নয়, ঠিক আছে। good fences make good neighbors, ঠিক আছে। আর এটা হচ্ছে I have promises to keep and miles to go before I sleep, লেখেন। লেখা শেষ হলে জানান, হ্যাঁ দেখেন। যাকে নিয়ে লিখছি উনি হচ্ছে রবার্ট ফ্রস্ট, খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। রবার্ট ফ্রস্ট, এই রবার্ট ফ্রস্ট একজন আমেরিকান অথর। এটা হচ্ছে বলা হয় এনএসআই পরীক্ষার জুনিয়র ফিল্ড অফিসার যে পজিশনটা ছিল এখানে পরীক্ষা স্যার, এই হচ্ছে রবার্ট ফ্রস্ট, ঠিক আছে। উনি 4 বার পুলিৎজার পুরস্কার পান। পুলিৎজার পুরস্কার হচ্ছে সাংবাদিকতা দেওয়া হয়, এগুলো তার বিখ্যাত তার কবিতা, ঠিক আছে। কি কি, দ্য রোড নট টেকেন ভুলবেন না, মেন্ডিং ওয়াল ভুলবেন না, স্টপিং বাই উডস অন আ স্নো ইভিনিং ভুলবেন না। তার মানে কি এই তিনটা হচ্ছে কি, এই তিনটা কখনোই ভুলা যাবে না। 1, 2 আর হচ্ছে 5 নাম্বার, 1 এবং 5 নাম্বার সব ভুললে ওই তিনটা ভুলা যাবে না। আর তার দুটা কোটেশন আছে, গুড ফেন্সেস মেক গুড নেইবার্স, ভালো বেড়া ভালো নেইবার তৈরি করতে পারে। আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, যে আমি অনেক দূর পর্যন্ত, আমার চোখ বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমি যেতে চাই। বুঝতে পারছেন? একটু পানি খেয়ে নিন। বেড়া বুঝছেন? আপনার 5 জন যদি ভালো হয় আপনিও ভালো হইবেন।
দাঁড়ায় পানিগুলি খাইলাম। ওই ইয়ার করে রাখতে হয়। এই লেখা শেষ এ পর্যন্ত। তাহলে কত নাম্বার লিখলাম? এটা কত? 4 নাম্বার। অন্তরে কি আছে? লেখেন 5 নাম্বার। এই গুরুত্বপূর্ণ রাইটারদের রাইটিংসগুলি ভুলা যাবে না। আর্নেস্ট হেমিংওয়ে লেখেন 1953 সালে পুলিৎজার প্রাইজ পান। পুলিৎজার প্রাইজ পান। 1954 সালে নোবেল পান, সাহিত্যে নোবেল পান। হ্যাঁ, নোবেল পান। তার বিখ্যাত যে নোবেলগুলি আছে, দ্য সান অলসো রাইজেস, দ্য সান অলসো রাইজেস। তারপর লেখেন দ্য সান অলসো রাইজেস, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। ঠিক আছে, এটার জন্য নোবেল পান, এটার জন্যে নোবেল, এটার জন্য নোবেল পান। ঠিক আছে, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। তারপরে লেখেন হচ্ছে ফর হুম দ্য বেল টুলস, ফর হুম দ্য বেল টুলস। ঠিক আছে, তারপর লেখেন হচ্ছে ফেয়ারওয়েল টু আর্মস, ফেয়ারওয়েল টু আর্মস। এটা হচ্ছে তার কি? অটোবায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি। লেখা শেষ হইল, জানাইন কিন্তু। হ্যাঁ, মারাত্মক। কি বলেন? যে কোনো ক্যাডারের জন্য তো গুরুত্বপূর্ণ, ফরেন তো মারাত্মক। লেখা শেষ হলে জানায়েন। শেষ না? শিল্পী বেগম স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শারমিন ডান, স্পেলিংটা হেমিংওয়ে হবে। আমি কি লিখছি? হেমিংওয়ে। ও HE হবে না, HA লিখে ফেলছে, হেমিং। ঠিক আছে, ওকে। আচ্ছা, দেখেন এখানে তাহলে কি আর্নেস্ট হেমিংওয়ে। এই আর্নেস্ট হেমিংওয়ের পাশে লেখেন হচ্ছে A.I, আজীবন ইম্পর্টেন্ট। আর্নেস্ট হেমিংওয়ের পাশে লেখেন আজীবন ইম্পর্টেন্ট, লিখছেন? যেগুলো আজীবন ইম্পর্টেন্ট, আপনার ওই যে পরীক্ষার 15 দিন আগে 20 দিন আগে যে রিভিশন দেন না, সেই রিভিশনের মধ্যে এই নামগুলো রাখতেই হবে আপনাকে। বুঝতে পারছেন? এই নামগুলো আপনাকে রাখতেই হবে। তাহলে এখানে এটা কি বলছে দেখেন, 1953 সালে উনি পুলিৎজার প্রাইজ পান, তার মানে উনিও সাংবাদিকতা পুরস্কার পান। আর উনি 1954 সালে সাহিত্যে নোবেল পান। এবং কোন নোবেলের জন্য, কোন সাহিত্যের জন্য নোবেল পান? দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। ওনার এই 4টেই ঘুরে ফিরে বিভিন্ন বিশেষ পরীক্ষায় আসছে এবং অন্যান্য চাকরির পরীক্ষা আসছে, কয়েক হাজারবার আসছে। ঠিক আছে, দ্য সান অলসো রাইজেস, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, ফর হুম দ্য বেল টুলস, ফেয়ারওয়েল টু আর্মস। এটা হচ্ছে তার অটোবায়োগ্রাফি। ঠিক আছে, এগুলি TTM, এগুলো কোনো সময় কি করা যাবে না, ভোলা যাবে না। বুঝতে পারছেন? এগুলি কখনোই ভোলা যাবে না। লেখেন 6 নম্বর।
বেন জনসন। কমেডি অফ হিউমার লিখছেন, কমেডি অফ হিউমার্স। He was made poet laureate in 1616. His comedies were connected with the his comedies were connected with the medical theory and are famous works. Every man in his humor. Every man out of his humor. তারপর লেখার ভল্পনে, তারপর লেখেন আলকেমিস্ট, তারপর লেখেন সাইলেন্ট ওম্যান। না না এলিজাবেথ, হ্যাঁ সব ইম্পর্টেন্ট ইয়ে করে রয়েছে। কী লিখছেন? মিস্টার ব্যান, হ্যাঁ কমেডি অফ হিউমার মানে হচ্ছে মিস্টার বিন থেকে ব্যান, কমেডি অফ হিউমার্স। ভালোই তো মনে আছে। লেখা শেষ হলে জানায়েন। লেখা শেষ হলে জানায়। লিখছেন? দেখেন বেন জনসন, ওনাকে বলা কমেডি অফ হিউমার্স। আমাদের বড় ব্যাসে না শেক্সপিয়ারের ভালো বন্ধু ছিলেন। আলহামদুলিল্লাহ। উনি কি করছেন দেখেন, শেক্সপিয়ার মারা যান কত সালে? 1616 সালে। উনি যখন মারা যান ন্যাশনাল পয়েট, ইংল্যান্ডের ন্যাশনাল পয়েটও কী হয়ে যায়? শেষ হয়ে যায়। এরপর থেকে কি রাখা হয়? আপনার পয়েট লরিয়াট। শেক্সপিয়ার 16 সালে মারা যান আর উনি 16 সালে কি হন? পয়েট লরিয়াট। 35তম বিসিএসের কোশ্চেন, পয়েট লরিয়াট মানে কি? কোর্ট পয়েট অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের সভাকবি। পয়েট লরিয়াট মানে কি? ইংল্যান্ডের সভাকবি। বুঝতে পারছেন? পয়েট লরিয়াট মানে কি? ইংল্যান্ডের সভাকবি। তাহলে দেখেন উনি যে সকল নাটকগুলি লিখতেন, কমেডি নাটকগুলি, সেই কমেডি নাটকের মধ্যে সে কী করতেন? তার কমেডি নাটকের মধ্যে মেডিকেল থিওরি ইউজ করতেন। 14তম বিসিএসের কোশ্চেন, যে তার কমেডি নাটকগুলির মধ্যে উনি কিসের থিওরি ব্যবহার করতেন? মেডিকেল থিওরি ব্যবহার করতেন। আর তার এই কমেডি নাটকগুলো মনে রাখার জন্য একটা ছন্দ দিয়েছে, ছন্দের নাম কি? ইভাস। হ্যাঁ, একটা মেয়ে আপনাদের দেখবেন বান্ধবীর নাম ইভা, ঠিক আছে? ইভা থেকে ইভাস। ইতে হচ্ছে এভরিম্যান ইন হিজ হিউমার। এটা পাশে লেখেন এই নাটকে হচ্ছে শেক্সপিয়ার অভিনয় করেন। কোন নাটকে শেক্সপিয়ার অভিনয় করেন? এভরিম্যান ইন হিজ হিউমার। এই নাটকে শেক্সপিয়ার কি করেন? অভিনয় করেন। বুঝতে পারছেন? আবার ইতে হচ্ছে এভরিম্যান আউট অফ হিজ হিউমার, বিতে হচ্ছে ভল্পনে, এতে হচ্ছে আলকেমিস্ট, এসে হচ্ছে সাইলেন্ট ওম্যান। খুবই গুরুত্বপূর্ণ, এই পাঁচটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা আপনি চাইলেও অ্যাভয়েড করতে পারবেন না প্লিজ, ঠিক আছে? এগুলো চাইলেও আপনি অ্যাভয়েড করতে পারবেন না। ষোলোর আগে হচ্ছে পয়েট লরিয়েট। পয়েট লরিয়েট, এই যে দেখেন বড় করছে একটু, হ্যাঁ, পয়েট লরিয়েট, ঠিক আছে? শারমিন আক্তার শামিমা, পয়েট লরিয়েট। ওকে, কয়টা হইল? 6টা। লেখেন 7 নাম্বার। লেখেন আলেকজান্ডার পপ।
বললো না গুরুত্বপূর্ণ আজকে রাইটারদের খালি নাম লিখে দিব, ঠিক আছে? নেক্সটে আবার এরকম গুরুত্বপূর্ণ, তাহলে দেখা যাবে কি আপনার এই যে নোট থাকলো না, সারাদিনে কী করবেন, এই রাইটার ধরে ধরে এগুলি খালি পড়বেন, এইখান থেকে দেখবেন যে দাবদুব করে কমন করে গেছে। এটা বাছাই করাটাও ইম্পর্টেন্ট, কারণ পড়া বই খুললে দেখবেন কি হাজার হাজার পড়া, আর সব কিছু ইম্পর্টেন্ট মনে হয়, বাট আমরা তো জানি ঘুরে ফিরে একজন টিচারের চোখ কোথায় যেতে পারে, বুঝতে পারছেন? হ্যাঁ, সেগুলোটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো দিচ্ছে, এগুলো সুন্দর মতো নোট করে রাখেন। হ্যাঁ, মক হিরোইক পয়েট, মক আলেকজান্ডার পপ, ওনাকে বলা হয় মক হিরোইক পয়েট, ওনার ফেমাস পয়েমস। রেপ অফ দ্য লক, ব্যারন বেলিন্ডা, তারপর লেখেন অ্যান এসে অন ক্রিটিসিজম, তারপর লেখেন অ্যান এসে অন ম্যান, তারপর লেখেন ড্যানক্যান বা ড্যানকিয়ার লেখেন, ঠিক আছে? লেখা শেষ হলো, জানে না? লেখা শেষ হলো, জানা। আলেকজান্ডার পপ, ওনাকে বললো মক হিরোইক পয়েট, নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের রাইটার। কোন পিরিয়ডের? নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের। হ্যাঁ, উনি হচ্ছে এলাকার মানুষগুলির সমস্যাগুলি কী করতো, মকারির মাধ্যমে শো করতেন। মকারি মানে হচ্ছে তামাশা করার মাধ্যমে। তার বিখ্যাত একটা কবিতা হচ্ছে রেপ অফ দ্য লক। আর এই রেপ অফ দ্য লকের দুইটা জগৎ বিখ্যাত আপনার ক্যারেক্টার আছে, একটা হচ্ছে ব্যারন আর একটা হচ্ছে বেলিন্ডা। ব্যারন ছেলের নাম, বেলিন্ডা হচ্ছে মেয়ের নাম। রেপ অফ দ্য লক, এটার পাশে লেখেন TTM, T.T.M, এই রেপ অফ দ্য লক, এটার পাশে লেখেন TTM, টান টানা মুখস্থ। 44তম বিশেষ পরীক্ষা কি আসছে দেখেন, অ্যান এসে অন ম্যান, আলেকজান্ডার পপের কোন ধরনের গ্রন্থ? অ্যান এসে অন ম্যান কোন ধরনের গ্রন্থ? উত্তর কি? যেহেতু উনি মক হিরোইক পয়েট, কবি বলা হয়, তার মানে উনি কি লিখছে? এগুলি কবিতা। অনেকেই এসে দেখা নোবেল প্লেটের অপশনে ছিল, এগুলি লেখা শুরু করছে। এগুলো করা যাবে না, ঠিক আছে? এগুলো দেখবেন। আমরা বলি না লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, কার উক্তি? এই আলেকজান্ডার পপের। আবার বলি না মানুষ মাত্রই ভুল, কার উক্তি? এই আলেকজান্ডার পপ, ঠিক আছে? তার মানে ওনার কিছু কোটেশন আছে, কোটেশনগুলি কি? আর লিটল লার্নিং ইজ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, আর লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, ঠিক আছে? অল্প বিদ্যা ভয়ঙ্কর। আবার কি? টু আর ইজ হিউম্যান, ঠিক আছে? মানুষ মাত্রই ভুল। টু ফরগিভ ইজ ডিভাইন, মানে কি? ফরগিভ ইজ ডিভাইন মানে কি? ঠিক আছে, বুঝতে পারছেন? টু আর ইজ হিউম্যান। এখানে একটা কথা লিখতেছে দেখেন, হ্যাপি লার্নিং, তার মানে কি? নামাজের সময় হয়ে গেছে, আজকে ক্লাস এ পর্যন্ত। আজকে কয়টা দিচ্ছি? 7টা না? এরকম 7টা 10টা করে দিয়ে দেখবেন 20-25টা যেগুলো ঘুরে ফিরে আসতেছে এগুলো দিয়ে দিব। হ্যাঁ, এর বাইরে থেকে ইনশাল্লাহ আপনাদের পড়তে হবে না, এগুলো একটু ভালো মতো পড়েন। মানে এখানে আপনার যারা সর্বনিম্ন 7-8 মানে 50% মার্কস পেতে চান, 7, 8, 9, 10, ঠিক আছে? কারণ 100% মার্কস পেতে হলে 100% পড়তে হয়। আপনি যদি মনে করেন যে লিটারেচার আমার 8-10 তুললেই এনাফ, তাহলে যে এই রাইটারগুলি একটু ভালো মতো পড়বেন। আর এগুলো যে আরও ডিটেলসে মনে রাখার টেকনিক সহ আরও ডিটেলসে পড়ানো হয়, এটা ক্লাসরুমে পড়ানো হয়, গল্প শেয়ার করে করে, তখন 15 আসে। হ্যাঁ, গল্প শেয়ার করে করে পড়ানো হয়, এগুলো প্রত্যেকটা গল্প শেয়ার করে করে ক্লাসে পড়া, যাতে জিনিসটা আরও কি হয়, ক্যারেক্টার সহ পড়া যাতে মাথার মধ্যে থাকে, ঠিক আছে? এগুলো সব কিছু জেনে ভর্তির জন্য আপনার অনলাইন অফলাইন যে কোনো ক্ষেত্রে ভর্তির জন্য যোগাযোগ করতে পারেন। নিচে স্ক্রলের নাম্বার যাচ্ছে, এটার সাথে যোগাযোগ করতে পারেন সেই সময় আপনার প্রিপারেশনটাকে আরও স্ট্রং করার জন্য, ঠিক আছে? আর এখানে হ্যাপি লার্নিং লিখছে, হ্যাপি লার্নিং মানে কি? আজকে ক্লাস এই পর্যন্তই। পড়াশোনা শাসন আনন্দময়ী হোক এবং আজীবন আনন্দময়ী হোক, ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, ভালো থাকবেন আপনিও।
পরামর্শ খালি পড়াশোনা, এটাই পরামর্শ। হ্যাঁ, ওকে। হ্যাঁ হ্যাঁ।